শুধু জ্বালানি নয়, সমস্ত পণ্য আমদানি করে আমদানি বাজারে পরিণত হয়ে যায়। এই কাজটা যদি বুঝতে না পারেন তাহলে বিআরসি কেন বিধাতা ফেরেশতা পাঠাও আপনাদের ভাগ্যের এবং এদেশের ভাগ্যের, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত এইসব দাবি দেওয়া সরকারের জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়। সব ক্ষেত্রে সবার মেরুদণ্ড হয়ে গেছে। আপনাদের কাছে আমি কয়েকটা সেক্টরের কাছে যোগাযোগ করে দেখেছি এই 25 বছরে কি পরিবর্তনটা হয়েছে। শুধু রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন হয়েছে তা মনে হয়নি। সব ক্ষেত্রে সবার মেরুদণ্ড হয়ে গেছে এবং এদের নেতৃত্ব পর্যায়ে একটা কথা বলতে, শব্দ উচ্চারণ করতে ভয় পায়। এবং আমাকে সরকারি পর্যায়ে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে মূল্যবৃদ্ধির প্রশ্নটা তো সরকারি পর্যায়ে এসছে, তারা তো বিসিসিআই যে অনুষ্ঠান করেছে সেখানে প্রশ্ন তারা কোনো কথা বলেনি। ভয়ঙ্কর কথা যে তারা কথা বলেনি। এখন পর্যন্ত তারা ঠিকমতো পত্রিকায় তাদের কোনো কথা পাওয়া যায়নি। আমি তাদের সঙ্গে বসে বলে এসেছিলাম যে এই জায়গাটা 1 বছর 2 বছর 3 বছর না হোক, অন্তত আমার জীবন দশায় আমি দেখে যাব যে এটাতে আপনাদের সুপার শপ বানাতে হয়েছে। আপনারা আর কোনো শিল্পপতি নেই এদেশে কোনো বিনিয়োগকারী থাকবেন না। আপনারা এইসব করে এইসব জায়গা দেউলিয়া হয়ে যাবেন, আপনারাও দেউলিয়া হয়ে যাবেন। কাদের মাথা থেকে যুক্তি আসছে আর এই সমস্ত মানুষগুলোকে দাস আর দাসে পরিণত করে ফেলেছে। একটা দেশের স্বাধীনতা কখন থাকে আর কখন থাকে না, এইসব ঘটনা যখন সরকারি কর্মকর্তারা এইভাবে আজ্ঞা ও দাসের মতো করে যায় আর সরকারের মধ্যে এগুলো যখন একেবারে প্রবল বেগে ঘূর্ণিঝড়ের মতো যখন ধাবিত হয়, তখন কি বলা যায় যে দেশের স্বাধীনতা আছে? সুতরাং এই প্রশ্নটা আজকের এই উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত খনি হবে এটা মনে করার কোনো কারণ নেই। এই উন্মুক্ত পরিবেশে এইসব বিষয়গুলোকে যে আমরা রুখে দিতে পারি সেটা প্রমাণ করার সময় আসছে। 2023 সালে সংশোধন করে যে সমস্ত মূল্যহার নির্ধারণ করে নিয়ে গেছে, যেখানে 50 পয়সার নিচে ছিল সঞ্চালন চাল, সেটা দেখলাম 1 টাকা হয়ে গেছে। বিআরসির অবর্তমানে 1 টাকা করে নিয়ে চলে গেছে। বিআরসি সেই 1 টাকার উপরে নির্ভর করে কি মূল্যহার নির্ধারণ করবে, নাকি এগুলো বাতিল করে আগেরটাই ফিরে যাবে? সেই ডিসিশন বিআরসিকে নিতে হবে। কারণ আইনে অন্তত ওই আইনের আওতায় যা করা হয়েছে সেটা সুরক্ষা দেওয়া হয়নি। সুতরাং আমরা মনে করি এই ডিসিশন বিআরসি নিয়ে বিআরসির সক্ষমতা দেখাতে পারুক, এটা আমরা চাই। বিআরসির যে অক্ষমতাগুলো আমি প্রথমে অ্যাড্রেস করেছি, যেগুলো অ্যাড্রেস করার কথা ছিল করেনি, এই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করার সক্ষমতা আমরা বিআরসির পাশে থেকে বিআরসিকে শক্তিশালী করব। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত এইসব দাবি দেওয়া সরকারের জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, বিআরসি খেয়াল রাখে। আন্দোলনের পর্যায়ে যদি চলে যায় তাহলে জাতির দুর্ভাগ্য। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। আর বিআরসিকে স্থগিত করতে বলেছিলাম, বিআরসি আগিয়ে গেছে, সেটা বিআরসির নিজের এখতিয়ারের ব্যাপার, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে আজকে যে জিনিসটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে যে 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের, সেই আমলে এরকম বহু কিছু ব্যত্যয় বিপত্তি রয়ে গেছে, তার একটাও কমিশন অ্যাড্রেস না করে আজকে 6 মাস পরে, যেটা কমিশন নিজেই জানে যে প্রতিটা পরতে আবেদন করে আসছে বিদ্যুৎ বিভাগের কাছে, জ্বালানি বিভাগের কাছে, জ্বালানি উপদেষ্টার কাছে করে এসছে এবং ফাইনালি প্রধান উপদেষ্টার কাছে গণস্বাক্ষর সই করে স্মারকলিপি যাচ্ছে। তাহলে সেগুলো রিপেয়ার না করে এইরকম একটা প্রস্তাব এখানে আনতে যদি হয়, এইরকম ব্যত্যয় ও বিপত্তি, অর্থাৎ আগের বিআরসি যা যা করেছে এই বিআরসি তাই করে সেই আচরণ করেই চলে যাবে, সেটা কি সম্ভব? আপনারা কি বলেন? বিআরসি যেমনভাবে স্বাধীন নাম ভাবতে অভ্যস্ত, সুতরাং সে না ভেবে চলে যেতে পারে। তার মাস গেলে বিআরসির সদস্য, কর্মকর্তা, কর্মচারীদের বেতন হবে, 4 বছর পরে মেয়াদ শেষ হবে, তারা চলে যাবে। শুনানি গণ হোক আর গণ না হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বলেছেন একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ ব্যবহার করে আপনাদের যা করার আপনারা করে নেন।
সেই যা করার আমরা করে নিতে চাই, সেইটা আজকের অনুষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং আমাদের